নেপালে সম্প্রতি যা ঘটল সেটাকে শুধু একটা সরকার পতন বললে কিন্তু ভুল হবে। এটা আসলে এক নতুন প্রজন্মের জমে থাকা ক্ষোভের একটা বিস্ফোরণ, যা হয়তো দেশটির রাজনৈতিক ইতিহাসকে একেবারে বদলে দেবে। চলুন একটু তলিয়ে দেখা যাক কিভাবে সামান্য একটা সোশ্যাল মিডিয়া ব্যানকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ একটা দেশের সরকারকে পদত্যাগ করতেই বাধ্য করল। ৯ সেপ্টেম্বর ২০২৫ নেপালের ইতিহাসে এই তারিখটা সম্ভবত আগুনের অক্ষরে লেখা থাকবে। এই দিনেই বহু বছরে চাপা ক্ষোভ যেন একটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছিল কাঠমান্ডুর রাস্তায়। হ্যাঁ, ঠিক এই দিনেই তীব্র গণবিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কেন হলো এমনটা? মানে কিভাবে মাত্র কয়েকটা দিনের মধ্যে একটা নির্বাচিত সরকার এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল? চলুন একদম শুরু থেকে পুরো ঘটনাটা বোঝার চেষ্টা করি। তো এই সব কিছুর শুরুটা হয়েছিল সরকারের এমন একটা সিদ্ধান্তকে ঘিরে, যা নেপালের তরুণ প্রজন্মের ওপর সরাসরি একটা আঘাতের মতো ছিল এবং তাদের ক্ষোভের আগুনে যেন ঘি ঢেলে দেয়। ২৬ সরকার রাতারাতি এই ২৬টা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লক করে দেয়। ভাবুন একবার, এই তালিকায় ছিল ফেসবুক, এক্স, ইউটিউব, এমনকি যোগাযোগের প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপ পর্যন্ত। এই একটা সিদ্ধান্তই ছিল ভারতে আগুন দেওয়ার মতো। এই সিদ্ধান্তের পরেই পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যায়। শান্তিপূর্ণ বিক্ষোভ দেখতে দেখতেই একেবারে সহিংস হয়ে ওঠে। রাজধানী কাঠমান্ডুতে সংসদ ভবন, এমনকি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। আর এই সংঘাতের পরিণতি ছিল মর্মান্তিক। পুলিশের গুলিতে প্রাণ হারান ২০ জনেরও বেশি বিক্ষোভকারী। মাত্র কয়েকদিনের মধ্যেই রাজধানী কাঠমান্ডু যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে, শুধু কি ইন্টারনেট বন্ধ করার জন্য এত বড় একটা কাণ্ড ঘটে যেতে পারে? আসলে বিষয়টা তার চেয়ে অনেক বেশি গভীর। সোশ্যাল মিডিয়া ব্যানটা ছিল স্রেফ একটা উপলক্ষ। ব্যাপারটাকে অনেকটা এভাবে ভাবা যায়, সোশ্যাল মিডিয়া ব্যান ছিল কেবল আগুনের একটা স্ফুলিঙ্গ, কিন্তু আগুন লাগার জন্য যে জ্বালানি দরকার সেই জ্বালানিটা কিন্তু বহু বছর ধরে জমছিল। আর সেই জ্বালানিটা কি? দুর্নীতি, আকাশছোঁয়া বেকারত্ব আর রাজনৈতিক সিস্টেমের ওপর মানুষের তীব্র অনাস্থা। বিক্ষোভকারীদের মূল স্লোগানটা শুনলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তারা বলছিল, আমরা চাই দুর্নীতিমুক্ত নেপাল। তাদের লড়াইটা আসলে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতার জন্য ছিল না, ছিল একটা স্বচ্ছ আর জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার জন্য। নেপালের আজকের এই পরিস্থিতিকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু এর টালমাটাল রাজনৈতিক ইতিহাসের দিকে তাকাতে হবে। কারণ এই বিক্ষোভ কোনো হুট করে ঘটে যাওয়া ঘটনা নয়, বরং দশকের পর দশক ধরে জমে থাকা ক্ষোভেরই ফল। ১৪ ভাবা যায়, ২০০৮ সালে রাজতন্ত্র শেষ হওয়ার পর থেকে নেপালের সরকার বদলেছে ১৪ বার। এই চরম রাজনৈতিক অস্থিতিশীলতা দেশটির সাধারণ মানুষের জীবনকে একেবারে দুর্বিষহ করে তুলেছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, এই দীর্ঘ সময়ে একজন প্রধানমন্ত্রীও তার ৫ বছরের মেয়াদ পুরো করতে পারেননি। এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দেশটির রাজনৈতিক সংকট ঠিক কতটা গভীর। তাহলে কি এবারের ঘটনাটাও আগের মতোই আরও একটা সরকার পতনের গল্প, নাকি এর মধ্যে নতুন কিছু আছে? অনেকেই কিন্তু বলছেন এবারের বিক্ষোভ আসলে এক নতুন প্রজন্মের বিপ্লব, যা নেপালের ভবিষ্যৎ পথটাকেই হয়তো ঠিক করে দেবে। মিডিয়া এবং বিশ্লেষকরা এই আন্দোলনকে নেপালের যুব বিপ্লব হিসেবেই দেখছেন, কারণ এর পুরো ভাগে ছিল দেশের জেনজি, অর্থাৎ তরুণ সমাজ, যারা দুর্নীতি, বেকারত্ব আর ক্ষমতাশালী পরিবারগুলোর বিলাসী জীবনের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। আর তাদের দাবিগুলোও ছিল অত্যন্ত পরিষ্কার এবং সুদূরপ্রসারী। তারা শুধু প্রধানমন্ত্রীর পদত্যাগ নয়, চেয়েছিল একটা দুর্নীতিমুক্ত নেপাল, দেশের জন্য একদম নতুন একটা সংবিধান, আর বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আয়োজন। এই সব দাবির মুখে সরকার কি করল? তাদের প্রতিক্রিয়া ছিল খুবই কঠোর। সারা দেশে জরুরি অবস্থা জারি করা হলো। রাজধানীতে নামানো হলো সেনাবাহিনী, বন্ধ করে দেওয়া হলো বিমানবন্দর। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে মন্ত্রীদের হেলিকপ্টারে করে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে হয়েছিল। তো প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এখন সবচেয়ে বড় প্রশ্নটা ঝুলে রইল, তরুণদের এই জাগরণ কি নেপালের জন্য সত্যি একটা নতুন সকাল নিয়ে আসবে এবং একটা স্থিতিশীল, দুর্নীতিমুক্ত ভবিষ্যতের দিকে দেশকে এগিয়ে নেবে, নাকি এটা দেশটির সে পুরনো রাজনৈতিক অস্থিতিশীলতার চক্রে আটকে পড়া আরও একটা ঘটনা হয়েই থেকে যাবে? এর উত্তরটা হয়তো একমাত্র সময় দিতে পারবে।